এই ভিডিওতে এই 7 নম্বরের স্কুল হুগলি কলেজের স্কুল এর ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞান দুটি পার্টেরই উত্তর করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ভিডিওর নিচে যে ডেসক্রিপশন থেকে সেখানে গেলে প্রত্যেকটা ভিডিও তোমরা লিঙ্ক সহ পেয়ে যাবে এবং সেখান থেকে প্রত্যেকটি ভিডিও দেখতেও পারবে। তো এখানে এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতমান বেশি হবে। 2, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব এটা হবে, এখানে আছে সর্বদা সৎ, সর্বদা অসৎ, সৎ ও অসৎ বা কোনোটি নয়, এটা সর্বদা অসৎ হবে, কারণ সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কখনো পর্দায় ফেলা যায় না। আর 3 নম্বর হচ্ছে ঘনমাধ্যমে আপতন কোণ সমান সংকট কোণ হলে প্রতিসরণ কোণ, এটা প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ সেক্ষেত্রে ছবিটা এরকম হয়। এটা যদি ঘনমাধ্যম হয় আর এটা যদি সংকট কোণ হয়, এই কোণটা যদি সংকট কোণ হয় থিটা, তাহলে রশ্মিটি মাধ্যম ঘেঁষে যায়, তাহলে এই যে কোণটা, এই কোণ, এটা কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, এই কোণটার মান হয় 90 ডিগ্রি। আর এখানে আছে যে কণাটি পদার্থের মৌলিকত্বের জন্য দায়ী সেটি হলো প্রোটন। ফেরিক অক্সাইডের সংকেত Fe2O3, এখানে লোহার যোজ্যতা 3 তাই এর নাম ফেরিক অক্সাইড, আর যদি 2 হতো এখানে লোহার যোজ্যতা 2 এর নাম ফেরাস অক্সাইড, এর নাম ফেরোসোফেরিক অক্সাইড, আর এটার কোনো অস্তিত্ব নেই। 6 নম্বরে আছে অক্সিজেনের শোষক হলো ক্রোমাস ক্লোরাইড। দুই দাগে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 10টি। এক দাগে আছে পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করার জন্য কী কী রাসায়নিক দ্রব্যের প্রয়োজন সংকেত সহ লেখো। তাহলে পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন যার সংকেত KClO3, আর ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড প্রয়োজন যার সংকেত MnO2। তারপরে দুই দাগে আছে প্রদত্ত বিক্রিয়াগুলি সম্পূর্ণ করে সমতা বিধান করো। CaCO3 + 2HCl সমান শূন্যস্থান + CO2 + H2O। এখানে CO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, এখানে 2HCl অর্থাৎ 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, এখানে CaCl2, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং জল উৎপন্ন হয়। তো এখানে কোনো সংখ্যা না বসালেই দুই দিকে অণু পরমাণুর সংখ্যা সমান আছে, অর্থাৎ Ca এখানে একটা, এখানে একটা, C এখানে একটা, ডান দিকেও একটা, O3 অর্থাৎ অক্সিজেন 3টে আছে, ডান দিকে যদি দেখি এখানে 2টো আর এখানে একটা, 3টে। তারপরে তাহলে এরা সব ঠিক আছে। এবার হাইড্রোজেন 2H অর্থাৎ দুখানা হাইড্রোজেন, এখানে দুখানা হাইড্রোজেন আছে, 2Cl অর্থাৎ দুখানা ক্লোরিন পরমাণু, Cl2 দুখানা ক্লোরিন পরমাণু আছে, তো দুই দিকে পরমাণুর সংখ্যা সমান আছে, সুতরাং এটা কিন্তু সমতাবিধান কোনো সংখ্যা না বসালেই সমতাবিধান হয়ে যাচ্ছে। তাহলে এই তীর চিহ্ন তুলে আমরা তখন সমান চিহ্ন দেব। আর বিদাগে আছে Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেট, H2SO4 এটা সালফিউরিক অ্যাসিড, এখানে শূন্যস্থান আছে প্লাস CO2 প্লাস H2O অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ও জল তৈরি হয়েছে, এবং সাথে সাথে তৈরি হবে সোডিয়াম সালফেট Na2SO4। তাহলে এখানে তাই প্রত্যেকটা আমরা যদি পরমাণু দিকে দিকে হিসাব করি তাহলে দেখা যাবে দুই দিকে পরমাণুর সংখ্যা সমান আছে, সুতরাং এটাও সমতাবিধান অলরেডি হয়ে আছে। তো এখানে Na2, এখানে Na2 অর্থাৎ দুটো Na ফর সোডিয়াম। কার্বন এখানে একটা আছে কার্বন পরমাণু, আর এদিকে যদি আমি দেখি তাহলে এখানে এই CO2 একটা C আছে, তাহলে এদিকে একটা C, এদিকে একটা C। সমান চিহ্নের বাদিকে O3 আর এখানে O4, তাহলে 3 আর 4 7খানা O হলো। যদি ডান দিকটা হিসাব করি O4 O2 4 আর 2 6, আর এখানে O 6 আর 7, 7খানা অক্সিজেন আছে। যদি হাইড্রোজেন গুণি H2 অর্থাৎ দুখানা হাইড্রোজেন পরমাণু, সমান চিহ্নের ডান দিকেও তাই, এখানে H2 আছে, দুখানা হাইড্রোজেন পরমাণু আছে। যদি S দেখি সালফার, এখানে S একটাই আছে পরমাণু, ডান দিকে যদি দেখি এখানে S একটাই পরমাণু আছে, আর অক্সিজেন তাকে হিসাব করলাম। আচ্ছা, 3 নম্বরে আছে ফুলারিন কি। তাহলে ফুলারিন হলো কার্বনের নিয়তাকার রূপভেদ, এর অণুতে 60 থেকে 70টি কার্বন পরমাণু থাকে, 60 এবং 70টি কার্বন পরমাণু থাকে। জলের ভিতরে বুদবুদ চকচকে দেখায় কেন। এটা আছে এই রায়ো মার্টিন সহায়িকা বই, এই সহায়িকা বইতে 114 পৃষ্ঠাতে আছে। জলের ভিতরে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কেন। তো জলের ভিতরে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কারণ আলোকরশ্মি যখন ঘনতর মাধ্যমের মধ্যে দিয়ে গিয়ে লঘুতর বায়ু মাধ্যমে প্রবেশ করে তখন ওই দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হলে
আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, ওই প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পড়লে বুদবুদটি চকচকে দেখায়। তো এটা তোমরা এখান থেকে ভিডিওটি স্টপ করে লিখে নিতে পারো, বা এই বইটা তোমার কাছে থাকলে এটা 114 পৃষ্ঠাতে পেয়ে যাবে। পাঁচ দাগে আছে সদ্বিম্ব ও অসদ্বিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা ওই একই বইতে 116 পৃষ্ঠাতে আছে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে প্রথমে সদ্বিম্ব ও অসদ্বিম্বের পার্থক্য লেখো। তো উত্তরে আছে প্রথমে বিষয়, সংজ্ঞা, প্রতিবিম্বের প্রকৃতি, আর পরপৃষ্ঠায় আছে আমি পরে বলছি। তো সংজ্ঞা আছে বিন্দুৎস থেকে আসা আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন তাকে সদ্বিম্ব বলে। আর আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুকে প্রথম বিন্দু বস্তুর অসৎ বিম্ব বলা হয়। প্রতিবিম্বের প্রকৃতি সাধারণত বস্তু সাপেক্ষে উল্টো অবশীর্ষ হয়, আর সদ্বিম্ব সাধারণত বস্তু সাপেক্ষে সোজা ও সমশীর্ষ হয়। এখানে 3 নম্বর আছে পর্দায় অবস্থান। সদ্বিম্ব চোখে দেখা যায়, পর্দাতেও ফেলা যায়। প্রতিবিম্বের অবস্থানে ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম রাখলে ছবি ওঠে। আর অসদ্বিম্ব চোখে দেখা গেলেও পর্দায় ফেলা বা ছবি তোলা যায় না। স্থান, উত্তল লেন্স সাধারণত সদ্বিম্ব গঠন করে, আর সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসৎ হয়। আর উদাহরণ, ক্যামেরায় তোলা বস্তুর ছবি হলো বস্তুর সদ্বিম্ব গঠনের উদাহরণ, আর সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব হলো অসদ্বিম্বের সদ্বিম্ব গঠনের দৃষ্টান্ত। যে এরপরে আছে 6 আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে। এটা একই বইতে 112 পৃষ্ঠাতে আছে। এখানে যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, তাহলে আভ্যন্তরীণ ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আলোকরশ্মি দুই মাধ্যমে বিপরীততলের মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আপতিত রশ্মির প্রায় সবটুকু অংশই বিপরীততল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসে। এই আলোকীয় ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। তারপরে 7 দাগে আছে আর্কিমিডিসের সূত্রটি লেখো। এখানে আছে আর্কিমিডিসের নীতি। কোনো বস্তুকে অদ্রবণীয় স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের প্রবাহীর ওজনের সমান হয়। তাহলে এখানে অদ্রবণীয় এই কারণে বলা হয়েছে যে বস্তুকে ডোবানো হবে সেটা যেন গুলে না যায় তরলে, সেটা। আর তরল বা গ্যাসীয় পদার্থ এদেরকে প্রবাহী বলা হয়, তাই এখানে ব্র্যাকেটে প্রবাহী লেখা আছে। পরের প্রশ্ন আছে বল ও চাপের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে বল ও চাপের মধ্যে পার্থক্য, বল এটি ভেক্টর রাশি আর চাপ এটি স্কেলার রাশি। 2 নম্বর, এই বল এর মান ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কিন্তু চাপ এর মান ক্ষেত্রফলের উপর নির্ভর করে। 3 নম্বর, বল সমান ভর ইন্টু ত্বরণ, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। আর বলের এসআই একক নিউটন আর চাপের এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে আছে পরমাণু নিস্তরিত হয় কেন। এটা তোমাদের বইতেই 26 পৃষ্ঠাতে পাবে। তো এখানে আছে একটি পরমাণুতে প্রোটনগুলোর মোট ধনাত্মক আধানের পরিমাণ ওই পরমাণুতে ইলেকট্রনগুলোর মোট ঋণাত্মক আধানের পরিমাণের সমান। ফলে একটি পরমাণুর মোট আধানের মান 0 হয় ও পরমাণুটি নিস্তরিত হয়। তারপরে 10 দাগে আছে মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার সংজ্ঞা দাও। এটা 174 পৃষ্ঠাতে পাবে সহায়িকা বইতে। এখানে আছে মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার সংজ্ঞা দাও। পরমাণু ক্রমাঙ্ক, কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বলে। যেমন C612 মৌলে উপস্থিত প্রোটন সংখ্যা 6টি, সুতরাং এর পরমাণু ক্রমাঙ্ক 6। আর ভর সংখ্যা বা মাস নাম্বার, কোনো মৌলের
নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। যেমন C612 মৌলে 6টি প্রোটন ও 6টি নিউট্রন আছে, সুতরাং এর ভর সংখ্যা 6 + 6 = 12, অর্থাৎ ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তারপর আছে নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত হয় কেন? এটা সহায়িকা বইতে 173 পৃষ্ঠাতে পাবে। এখানে আছে যে পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা প্রোটন এবং ঋণাত্মক কণা নিউট্রন একসঙ্গে অবস্থান করে। এই প্রোটন ও নিউট্রনের মধ্যে অবিরাম গতিতে চার্জ বিনিময় হয়, ফলে প্রোটন নিউট্রনে ও নিউট্রন প্রোটনে পরিণত হয়। এই রূপান্তর এত দ্রুত হয় যে ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন কণার মধ্যে কুলম্বীয় বিকর্ষণ বল কার্যকরী হয় না। পরিবর্তে প্রোটন ও নিউট্রনের মধ্যে এক তীব্র আকর্ষণ বল ক্রিয়া করে, যার ফলে প্রোটন ও নিউট্রন একসঙ্গে নিউক্লিয়াসে অবস্থান করতে পারে এবং পরমাণু নিউক্লিয়াসটি সুস্থিত হয়। এই বলের মান মহাকর্ষীয় আকর্ষণ বলের প্রায় 10⁻40 গুণ। এই বলের কার্যক্ষমতা 10⁻−15 মিটারের মধ্যে ক্রিয়াশীল থাকে। তো এই ইনফরমেশনগুলো দেওয়ার দরকার নেই। আকর্ষণ বল ক্রিয়া করে, যার ফলে প্রোটন ও নিউট্রন একসঙ্গে নিউক্লিয়াসে অবস্থান করতে পারে, অর্থাৎ এবং পরমাণু নিউক্লিয়াসটি সুস্থিত হয়। এই পর্যন্ত লিখলেই উত্তরটি হবে। আচ্ছা, 3-এর 1-এ আছে প্রতিসরণ কাকে বলে? লঘু থেকে ঘন এবং ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র দাও। এটা 108 পৃষ্ঠাতে সহায়িকা বইতে। তাহলে প্রতিসরণ কাকে বলে? এখানে আছে যে আলোকরশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় অন্য কোনো সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোকরশ্মির গতির অভিমুখ পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এই যে ছবিটা আছে, এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে তার ছবিটা কেমন হবে? এটা লঘু মাধ্যম আর নিচে ঘন মাধ্যম। এটাকে বলে অভিলম্ব। তো লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করে, এই যে অভিলম্ব তার দিকে রশ্মিটি বেঁকে যায়, অর্থাৎ আপতন কোণ বড় হয় আর প্রতিসরণ কোণ ছোট হয়, অর্থাৎ আই আর অপেক্ষা ছোট। আর যখন উল্টো ঘটনাটি ঘটে, আমি বইতে ছবি এঁকে দেখাচ্ছি। এখানে যদি ছোট করে আঁকি আমি, তো এটা যদি সেই ঘন মাধ্যম হয় আর এটা যদি লঘু মাধ্যম হয়, তো এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে আলোকরশ্মি যদি এভাবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এই কোণটা প্রতিসরণ কোণ আর একটা আপতন কোণ আই। এখানে আপতন কোণটা ছোট হয় আর প্রতিসরণ কোণটা বড় হয়। তো এটা হচ্ছে গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রবেশ করলে তার ছবিটা এরকম হবে। তারপরে আছে 2 দাগে কার্বনের বিভিন্ন রূপভেদগুলি ছকের আকারে প্রকাশ করো। এটা তোমাদের টেক্সট বইতে আছে 141 পৃষ্ঠাতে। এরকম একটা ছক আছে, দেখবে কার্বনের বহুরূপতা, কার্বন নিয়তাকার, অনিয়তাকার। এরপরে নিয়তাকারের মধ্যে হিরে, গ্রাফাইট, ফুলারিন। আর অনিয়তাকারের মধ্যে আছে গ্যাস কার্বন, কোক, ভূষকালি, চারকোল বা অঙ্গার। এই চারকোল বা অঙ্গার দুভাগে ভাগ করা যায়, উদ্ভিজ্জ আর প্রাণীজ। তো উদ্ভিজ্জ অঙ্গার যেটা আছে কাঠকয়লা ও শর্করা অঙ্গার, আর প্রাণীজ অঙ্গার অস্থি অঙ্গার ও রক্ত অঙ্গার। তাহলে এই ছবিটা তোমাদের বই থেকে দেখে প্র্যাকটিস করো। তারপর আছে একটি গামলায় 10 কেজি জল রয়েছে। গামলাটির মেঝের ক্ষেত্রফল 0.25 মিটার স্কোয়ার। গামলার মেঝের ওপর অর্থাৎ গামলার তলদেশের ওপর জল যে চাপ দেয় তার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা জানি বল, যেটা কিনা ওজন বলা হয়, ওজন mg, mতে ভর, জিতে অভিকর্ষজ ত্বরণ। এখানে ভর আছে 10 আর অভিকর্ষজ ত্বরণ আমরা জানি 9.8 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই ভর এবং অভিকর্ষজ ত্বরণ গুণ করলে যেটা পাবো সেটা বল, অর্থাৎ নিউটন। দুটো গুণ করলে 98 পেলাম, 98 নিউটন। আর আমরা জানি চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল, অর্থাৎ বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে চাপ পাওয়া যায়। এখানে বল পেয়েছি 98 আর ক্ষেত্রফল দেওয়া ছিল 0.25।
তাহলে 98কে 0.25 দিয়ে ভাগ করলে 392 পাওয়া যায়, আর তার একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। তারপরে আছে 4 নম্বর পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস তৈরি করার জন্য কী কী রাসায়নিক দ্রব্যের প্রয়োজন এবং নীতিসহ বিক্রিয়াটি লেখো। তাহলে রাসায়নিক দ্রব্যটা তোমাদের বইতে 133 পৃষ্ঠা, এটা প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হিসাবে এখানে লেখা আছে। এটা অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া, লঘু সালফিউরিক অ্যাসিড ও পাতিত জল। তো এই জিঙ্কের ছিবড়া, যেটা আমরা জেডেন দিয়ে লিখি, জিঙ্কের ছিবড়া জেডেন, তারপরে লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4, আর পাতিত জল অর্থাৎ H2O, এগুলো প্রয়োজন হবে। তো তারপরে লেখা আছে যে নীতিসহ বিক্রিয়াটি লেখো। তাহলে এই নীতি বলতে কতটা লিখতে হবে, এটা অনেক সময় কনফিউশন তৈরি করে যে পরীক্ষা পদ্ধতি সব লিখবো না অন্য কিছু লিখবো। তো আমি সেখান থেকে নীতিটা আলাদা করে লিখে দিয়েছি। H2 প্রস্তুতির নীতি: সাধারণ তাপমাত্রায় অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়ার সাথে লঘু H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়া Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2, এখানে আপার হেডেড অ্যারো, এটা গ্যাস বলে আপার হেডেড অ্যারো দিলাম। এতটুকু লিখলেই এর নীতি লেখা হয়ে গেল। তাহলে ভৌতবিজ্ঞান পাঠটা শেষ হলো, এবার জীবনবিজ্ঞান পাঠটা দেখো। এখানে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ MCQ। 1 নম্বর সজীব কোষের প্রোটোপ্লাজমে ঘনবস্তু হলো নিউক্লিয়াস। 2 নম্বর স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 46। পেঁয়াজের খোসায় অবস্থিত কোষ প্রাচীরে উপাদান হলো, এটা হবে সেলুলোজ। জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। একটি উপকারী ভাইরাস হলো ফাজ ভাইরাস, আর সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি পিটুইটারি গ্রন্থি। যৌন পরিণতির সঙ্গে জড়িত নয় এমন হরমোন হলো, এখানে বিভিন্ন অপশান আছে: টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যাড্রিনালিন। তা আমরা জানি টেস্টোস্টেরন এটা পুরুষদের শুক্রাশয়ে তৈরি হয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এটা স্ত্রীদের ডিম্বাশয়ে তৈরি হয়। সুতরাং এই অ্যাড্রিনালিন কিন্তু কোনো যৌন পরিণতির সঙ্গে যুক্ত নয়, সুতরাং এখানে সি অ্যাড্রিনালিন উত্তর। আমাদের প্রতিটি বৃক্কের উপরে যে ত্রিভুজের মতো যে গ্রন্থি আছে সেটি হলো অ্যাড্রিনাল গ্রন্থি। আর পৃথিবীর স্থলভাগের 1/3 অংশ বনে ঢাকা আছে। নিম, সিনকোনা প্রভৃতি উদ্ভিদ থেকে আমরা ওষুধ পাই। আচ্ছা, দুই দাগে আছে ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে, এই বনভূমি কোথায় দেখতে পাওয়া যায়। তো এটা সহায়িকা বইতে পাবে। এখানে আছে যে 14 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে, এই বনভূমি ভারতের কোথায় দেখা যায়, আর ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। তো আমাদের বৈশিষ্ট্য দরকার নেই, আমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য দুটো পাঠ যথেষ্ট। তো এখানে আছে বিষুবরেখা অঞ্চলে কিছু অংশে এবং ক্রান্তীয় সমুদ্র তীরবর্তী লবণাক্ত প্লাবিত অঞ্চলে যে বনভূমি গড়ে উঠেছে তাকে ম্যানগ্রোভ বনভূমি বলা হয়। ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলনস্থলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। পরবর্তী প্রশ্ন আছে শুশুক কেমন দেখতে, এরা কোথায় বাস করে। তো এর উত্তর আছে 669 পৃষ্ঠাতে। শুশুক কেমন দেখতে, এরা কোথায় বাস করে। শুশুকের গঠন: শুশুক হলো এক ধরনের জলজ স্তন্যপায়ী প্রাণী। এদের দেহ মাকো আকৃতি, অর্থাৎ মাঝখানটি মোটা ও দুই প্রান্ত সূচালো হয়। তারপরে আছে দেহত্বক লোমবিহীন, ধূসর, বাদামি বা কালো রঙের হয়। এদের দেহত্বকের নিচে পুরু চর্বির আস্তরণ বা ব্লাবার থাকে। দেহ মাথা ও ধরে বিভক্ত, ঘাড় অনুপস্থিত। মুখের সামনে ঠোঁট দুটো চঞ্চুর মতো প্রসারিত থাকে। চঞ্চু মানে পাখির ঠোঁটকে চঞ্চু বলা হয়। তো প্রসারিত থাকে, একে রস্ট্রাম বলা হয়। এদের প্রতিটি চোয়ালে 27টি থেকে 32টি দাঁত থাকে। দাঁতগুলি সব একই ধরনের হয়। চঞ্চুর গোড়ায় নাকের ফুটো থাকে। এরা ইচ্ছামতো এই ফুটো খুলতে ও বন্ধ করতে পারে। তারপরে চোখ লোমবিহীন, সামনের পা ফ্লিপারে পরিণত হয়েছে এবং লেজ উপর নিচে চ্যাপ্টা। তারপর প্রশ্ন আছে এরা কোথায় বাস করে। শুশুকের বাসের স্থান: মিষ্টি জলের নদীতে এরা বাস করে। ভারতে সাধারণত গঙ্গা, ব্রহ্মপুত্র ও তাদের উপনদীতে শুশুক দেখা যায়। তারপর 3 দাগে আছে ঔষধি গাছ কাকে বলে, দুটি ঔষধি গাছের উদাহরণ দাও। তাহলে এখানে 594 পৃষ্ঠাতে এই উত্তর আছে।
যে সকল উদ্ভিদের দেহ থেকে ব্যবসায়িক ভিত্তিতে ওষুধ তৈরি করা হয় এবং বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় তাদের ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ বা মেডিসিনাল প্লান্ট বলা হয়। আর উদাহরণ নিম, কালমেঘ, তুলসী ইত্যাদি। প্রবর্তী 4 দাগে আছে আদা ও রসুনের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা সহায়িকা বইতে 591 পৃষ্ঠাতে আছে। তো এখানে আছে, প্রথমে আছে, আচ্ছা, আদা ও রসুনের মধ্যে পার্থক্য লেখো। তো এক, বর্ণ। আদা ধূসর বর্ণের হয়, রসুন সাদা বর্ণের। কাণ্ডের প্রকৃতি গ্রন্থিকন্দ জাতীয়, এটা কন্দ জাতীয়। আর কাণ্ডের আকার অনিয়তাকার পর্ব ও পর্বমধ্য দৃশ্যমান আদাতে। আর রসুনে অর্ধচন্দ্রাকার উত্তল চাকতির আকৃতি বিশিষ্ট পর্ব ও পর্বমধ্য স্পষ্ট বোঝা যায় না। আর শল্কপত্র শুষ্ক পাতলা আঁশের মতো। আর রসুনের শল্কপত্র স্ফীত রসালো এবং বাইরের থেকে শুষ্ক পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে। আর খাদ্যযোগ্য অংশ, আদার আমরা গ্রন্থিকন্দ অংশটা খাই, আর রসুনের যে অংশটা খাই সেটা হলো রসালো শল্কপত্র, যেটা রসুনের কোয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন আছে, গোলমরিচ কী জাতীয় উদ্ভিদ? এটি কোন মশলার পরিবর্তে রান্নায় ব্যবহৃত হয়? তো এখানে উত্তর আছে 593 পৃষ্ঠাতে, গোলমরিচ কী জাতীয় উদ্ভিদ, এর কোন অংশটি রান্নার কাজে ব্যবহৃত হয়? গোলমরিচ বহুবর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। গোলমরিচ গাছের শুকনো পাকা কালো ফল রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত হয়। তারপরে আছে, অ্যাড্রিনালিন গ্রন্থিকে সংকটকালীন হরমোন বলা হয় কেন? অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বলা হয় কেন? এখানে আছে, দেহের জরুরি অবস্থা যেমন রাগ, ভয়, উত্তেজনা, দুশ্চিন্তা ইত্যাদি ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন অধিক পরিমাণে ক্ষরিত হয় এবং হৃদস্পন্দনের হার, রক্তচাপ, শ্বাস হার ইত্যাদি বাড়িয়ে ওই সব জরুরি অবস্থা নিয়ন্ত্রণের জন্য দেহকে উপযোগী করে তোলে। সেই জন্য অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা আপদকালীন হরমোন বলা হয়। তারপর আছে, থাইরয়েড গ্রন্থি বেশি ক্ষরণে এবং কম ক্ষরণে হওয়া একটি করে রোগের নাম লেখো। এখানে আছে, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে যে সমস্যাটি হয়, এটা কম ক্ষরণে ক্রিটিনিজম, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে এটা ক্রিটিনিজম রোগ হয়, এটা শিশুদের দেহে হয়। আর বেশি ক্ষরণে গলগণ্ড বা এক্সোথ্যালমিক গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ হয়। এখান থেকে যে কোনো একটা লিখলে হবে। তারপরে আছে 9 দাগে ব্যাকটেরিয়ার সংজ্ঞা দাও। এটা 415তে পাবে। ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্গত সরল এককোষী প্রোক্যারিওটিক অণুবীক্ষণিক যে সমস্ত অণুজীব জলে, স্থলে এবং পোষকের দেহে অন্তঃপরজীবী রূপে বা মিথুজীবী রূপে বসবাস করে তাদের ব্যাকটেরিয়া বলে। ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্গত জীব। পরবর্তী আছে, ডিএনএ ও আরএনএ এর পুরো কথাটি কি? আরএনএ এর পুরো কথা রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর পুরো কথা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন? এটা সহায়িকা বইতে 394 পৃষ্ঠাতে আছে। নিউক্লিয়াস মধ্যস্থ ক্রোমোজোমে যে জেনেটিক তথ্যাবলী থাকে তা সংশ্লিষ্ট কোষটির সমস্ত যৌবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোষ বিভাজনেও নিউক্লিয়াস মুখ্য ভূমিকা পালন করে। বংশগত বৈশিষ্ট্যগুলিকে এক জনু থেকে অপর জনুতে বহন করে, তাই একে কোষের মস্তিষ্ক বলা হয়। আচ্ছা, তারপরে আছে যে ছত্রাককে মৃতজীবী উদ্ভিদ বলা হয় কেন? এখানে উত্তর লিখে দিয়েছি যে বেশিরভাগ ছত্রাক মৃত পচা গলা জৈব বস্তুর উপর জন্মায় এবং ওই সব বস্তুর উপর উৎসেচক ক্ষরণ করে তাদের সরল উপাদানে পরিণত করে এবং ওই সরল খাদ্যরস গ্রহণ করে জীবন ধারণ করে, তাই ছত্রাককে মৃতজীবী উদ্ভিদ বলে। আবার বলছি, বেশিরভাগ ছত্রাক মৃত পচাগলা জৈব বস্তুর উপর জন্মায় এবং ওই সব জৈব বস্তুর উপর উৎসেচক ক্ষরণ করে তাদের সরল উপাদানে পরিণত করে এবং ওই সরল খাদ্যরস গ্রহণ করে জীবন ধারণ করে, তাই ছত্রাককে মৃতজীবী উদ্ভিদ বলা হয়। তারপর আছে ব্যাকটেরিয়ার, তারপর আছে প্রাণীকোষের সর্বাপেক্ষা বাইরের আবরণটি হলো কোষপর্দা। 2 দাগে ব্যাকটেরিয়ায়
ব্যাকটেরিয়া প্রকৃত নিউক্লিয়াসবিহীন জীব। আর বয়ঃসন্ধিকালে শরীর ও মনের পরিবর্তনের জন্য দায়ী হলো হরমোন। 4 দাগে আছে গন্ডারের উপযুক্ত বাসস্থান হলো জঙ্গল ও জলার তৃণভূমি। আর আর নীলতিমি হলো স্তন্যপায়ী প্রাণী প্রজাতি। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।